গুড মর্নিং বন্ধুরা, আবার একটা ঝলমল সুন্দর সকালে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো কুচবিহার জেলার ঘোষকাডাঙ্গা থেকে আমি দীপালি বলছি। আমার নতুন আর একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। তো আজকে হলো মঙ্গলবার, আর এখন কয়টা বাজে সঠিকটা বলতে পারবো না, কারণ ভয়েসটা আমি পরে দিচ্ছি। তো সকালবেলা আমার ঝাড়ু দেওয়া, বাসন মাজা, এঁটো লাপা সমস্ত কিছু সেরে নিয়েছি। এবার ফুলের গাছের মধ্যে আমি দিয়েছিলাম সার, 10-26 আর ইউরিয়া সার দিয়েছিলাম। তো এই যে 10-26 সারটা, এটা থাকে দানা, তো সেজন্য ওটা তো গলে যায় না, তো সেজন্য একটু করে জল দিয়ে দিচ্ছি যাতে সারটা গলে যায়। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলো না, একটা লাইক টুক করে দিও, কারণ দেখলে ভালো লাগে, লাইকটা দেখলে ভালো লাগে। তো কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরাও মোটামুটি ভালো আছি, তবে আমার মেয়ের শরীর ভালো না, আমার বড় মেয়ের শরীর, আর আমার এই যে বরের শরীর ভালো না। তো আজকে একটু এই যে ওষুধ খেয়ে একটু নাকি ভালো লাগছে। তো আমি ওইদিকে ফুলের গাছে জল দিয়ে দিলাম, ও ওইদিকে চারা গাছগুলোতে জল দিয়ে দিচ্ছে। আমি বললাম একটু জল দিয়ে দাও। তো এই যে চারা গাছগুলোতেও আমি কালকে সার দিয়েছিলাম। লেবু লেবুর গাছে, তারপরে কাকরোল গাছে, বেগুন, সব চারা গাছের গোড়ায় আমি সার দিয়েছি। তো একটু মাটিটা আলগা করে দিলে ভালো হতো, কালকেই দিতে লাগতো, তো কালকে দেওয়া হয়নি। তো আজকে এইখানে এখন আমি ভাবছি পুরো মানে সেটা জঙ্গল হয়ে গেছে। একদিন ঘাসগুলো তুলে দিয়েছিলাম, দেখো আবার জঙ্গল হয়ে গেছে। আসলে বর্ষাকাল না, কয়েকদিন পর পর জঙ্গল হয়ে যায়। আর এদিকে তো সবসময় হাঁটা চলা করা হয় না, শুধু ওই যে কাকরোল ছিঁড়তেই আসি একবার, তো প্রত্যেকদিন আসা হয় না। তো এই ঘাসগুলো না ছাগল খায় না, আর ছাগলগুলো ফাঁকা দিয়ে কোন দিক থেকে ঢুকে পড়ে এই যে বেগুনের চারা, লেবুর চারা এগুলাই খায়। তো হিয়ার বাবাকে আমি বলতেছিলাম যে বাঁশ কেটে, চিকন চিকন বাঁশ কেটে নেটের উপরে নিচে যেন ভালো করে বেঁধে দেয়, যেভাবে আমরা বিচুন খেতে দিয়েছিলাম। তো ও বলছে ঠিক আছে, কিন্তু ঠিক আছে বলেছে, কিন্তু কবে দিবে তার ঠিক নেই। তো এদিকে আবার বেলা হয়ে গেছে, রান্না করতে লাগবে, মেয়েরা যাবে স্কুলে। হিয়ার বাবা বলছে খিদে পেয়ে গেছে, আমি খাওয়া দাওয়া করে কাজে যাব, শরীরটা একটু ভালো লাগছে। তো আমি ভাবছি যে এই কাজটা এখন করতে আসলাম, এখন রান্নাঘরে গেলে তো আর হবে না। তো ও বলছে ঠিক আছে আমি করি, তুমি যাও গিয়ে রান্না করো। তো আমি এখন চলে যাব, আর ও এখন বাকিটা করবে। তো আজকে সারাদিন একদম হাওয়ায় হাওয়ায় দিনটা কেটে গেল। খুব হাওয়া চলছে, বৃষ্টি নেই, শুধু হাওয়া বইছে। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। এখন কিন্তু বিকেল হয়ে গেছে, সেই সকালবেলায় তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম, এরপর আর কোনো কিছুই শেয়ার করা হয়নি। তো এরপর আমি স্নান করে রান্না বান্না করেছি, আমাদের রান্না হয়ে গেছে, দুপুরবেলার রান্না কমপ্লিট। তো দুপুরবেলা এখনও খাওয়া দাওয়া হয়নি, সকালবেলা খাওয়া দাওয়া হয়েছিল, দুপুরবেলায় খাওয়া দাওয়া এখনও হয়নি, একবারে রান্না করেছি তো সকালবেলায়। তো দেখো কি হাওয়া বইছে, পুরো বাড়িটা একদম পাতা পড়ে ভর্তি হয়ে গেছে। তো এখন ঝাড়ু দিতে হবে, ওদিকে কাঁঠাল পাতা পড়ে ভর্তি হয়ে গেছে। আর বড় মেয়ের জ্বর আসছে, ও এখনও শুয়ে আছে। আর ছোট আর মেজো ওরা আজকে আবার স্কুল গিয়েছে। তো চলো, এই যে দেখো কি হাওয়া বইছে, সারাদিন এইভাবে হাওয়া বইছে। আর এই যে শুকনো ডালটা এখনো পাড়া হয়নি, শুকনো ডালের পাতাগুলো এখানে পড়ে একদম ভর্তি হয়ে গেছে, একদম যাওয়া আসা রাস্তাটার মধ্যে পাতা পড়ে দেখো ভর্তি হয়ে গেছে। এখনই যদি কেউ আসে তো বলবে যে কি অবস্থা। ভাবছিলাম একটু পরে ঝাড়ু দেবো, হাওয়াটা এখনো বন্ধ হয়নি। তো সবাই এবার দেখছি ঝাড়ু দিচ্ছে, আমার বড় যা ওইদিকে ঝাড়ু দিচ্ছে, আমার শাশুড়ি মা আবার গোয়াল ঘরের ওইদিকে কিছু পাতা পড়েছিল ওগুলো ঝাড়ু দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। তো এখন যদি উঠানটা ঝাড়ু না দেই তাহলে আবার কেউ যদি চলে আসে খারাপ ভাববে, খারাপ পাবে। তো ভাবলাম যে না, এখনই তাহলে ঝাড়ু দিয়ে দেই, পরে পাতা পড়লে পড়বে।
তো উঠানটা এই যে পরিষ্কার করে আমি এদিকে ঝাড়ু দিচ্ছি, কিন্তু বাইরের দিকটা ঝাড়ু দিয়ে আস্তে আস্তে দেখি আবার মানে পাতা পড়ে গেছে। তো যাই হোক, হাওয়া চলছে যখন পাতা তো পড়বেই। বাড়ির চারদিকে গাছগাছরা থাকলে এভাবে সবসময় পাতা পড়ে থাকে। দেখো এখনো কি হাওয়া বইছে ওইদিকে। আর ওই যে দেখো ধোঁয়া দেখা যাচ্ছে, এদিকে পাতাগুলো জড়ো করে শাশুড়িমা জ্বালিয়ে দিয়েছে। আর আমাদের ঘরের এই যে ধারগুলো দেখলে হয়তো তোমরা বলবে যে এরকম শ্যাওলা ধরেছে, কতদিন ধরে যেন মোছে না। আসলে লেপা হয়, কিন্তু 2 দিন পর পরেই এরকম শ্যাওলা ধরে যায়। 4টা বাজে এখন। ভাবছি যে ততক্ষণে আমি মেয়েরা আসেন। রে, রাখি পড়া চলছে আজকেও? হ্যাঁ, আজও রাখি পড়া? কোন বেড়ে যাচ্ছি? সবারই হাত নামন। তোর হাতটা দেখাও। তোর হাত নাই? আমার হাত বেশি নাই, অল্প। দেখাও দেখাও তোর হাতটা। ওরে বাবা, আমার মোর হাতটাতে যাও বাড়ি যাও। গিয়ে কোটে? হুম। তো মেয়েরা স্কুল থেকে যে বাড়ি ফেরার পথে ওইখানে ওদের বোন আর একটা যে ওর বান্ধবী ছিল, ওর এখানে বোন ছিল, ওরা অপেক্ষা করছে ওর দিদিদের জন্য। ওর দিদিরা আসবে, রাস্তার মধ্যেই তাদেরকে রাখি পরাবে। তো আমি এবার চলে আসলাম আমাদের জমির এদিকে। আসলে ভাবছিলাম এদিকে ভিডিও আপলোড হবে আর এদিকে জমিটাও দেখা হবে, জমিতে জল আছে কি নেই সেটা দেখতে আসছি। আসলে সার দেওয়া হয়েছে, তো এখন যদি জলটা শুকায় তো ভালো হবে। সার দেওয়ার পর জলটা শুকালে নাকি কাজে লাগে সার জলটা। তো কিছু বুনের জল, মানে 2টা ক্ষেতের জল শুকিয়ে গেছে, আর একটা ক্ষেতেতে আছে এখনো জল, হালকা হালকা জল আছে এখনো। তো এত হাওয়া বইছিল, এই যে আলি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, মনে হচ্ছে আমাকে মনে হয় জমিতে ফেলে দেবে। আর এইটুক জায়গায় কেন জানি না এরকম হয়েছে, একদম দেখো ঘাস, ধান গাছ মরে গিয়েছে। ভাবছিলাম হিয়ের বাবা যে ওষুধ দিয়েছে, তো ট্যাঙ্কির মধ্যে আগে ঘাস মারা ওষুধ ছিল, দেওয়া হয়েছিল নাকি কি জানি। হিয়ের বাবাকে জিজ্ঞাসা করলাম, বলছিল যে না। আর এখান থেকে নাকি ও ওষুধ দেওয়া শুরু করেনি। জানি না ওই জায়গাটা কেন এরকম মরে গেছে। হয়তো কেউ ঘাস মারা ওষুধ দিয়েছে আর ওইখান থেকে মনে হয় জল নিয়েছিল, তো সেজন্য ওখানকার ঘাসগুলো আর ধান গাছগুলো মারা গিয়েছে। তো এবার বাড়িতে চলে আসলাম। হিয়ের বাবা একটু ঘুমিয়েছিল, ও ঘুম থেকে উঠে পড়েছে, স্নান করেছে। এবার ওকে আমি খেতে দিচ্ছি। তো আজকে রান্না হয়েছে মুসুর ডাল, এখানে যে শীতলের সেকা, করলা ভাজা, কাঁকরোল ভাজা, শাক। আর এখানে এই যে কি মেজো মেয়ে খাইতে পারেনি, ভাত দিয়েছি, ও অল্প খেয়ে উঠে গেছে, ভাত খেতে পারেনি। তো আমি ভিডিও আপলোড করে আস্তে আস্তে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েদের, আর ভাত নিয়ে এরকম করে রেখেছে, খাইতে পারেনি। তো চলো আমিও ভাত নিয়ে নেই, ওই থালার মধ্যেই নিয়ে নিই। বড় মেয়ে খেয়েছে অল্প একটু। তো বন্ধুরা, সন্ধ্যার পরে আর কোনো কিছু শেয়ার করা হয়নি। তো মেয়েরা ওইদিকে পড়াশোনা করছিল, আমি একটু মোবাইলে কাজ করছিলাম এতক্ষণ ধরে। তো এখন ভাবলাম যে না, রান্নাঘরে যেতে হবে, রুটি বানাতে লাগবে। বড় মেয়েরও জ্বর আসছে, ওর বাবারও জ্বর, তার মধ্যে ওর বাবার তো রুটি খেতেই হয় রাত্রিবেলা। তো আর জ্বর আসলে নাকি রাত্রিবেলা ভাত না খাওয়াই ভালো। তো সেজন্য বড় মেয়ের জন্য রুটি বানালাম। আবার রুটি বানালে সবাই রুটি খেতে চায় রাত্রিবেলায়, মেজো মেয়ে, ছোটো মেয়ে। তো ওরা তো ভাত খাবে, তো সেজন্য একটু বেশি করে বানিয়েছি, 1-2 করে খেতে পারবে। তো এই যে ছোটো মেয়ে বড় মেয়েকে এইখানে রুটি এনে দিয়েছে। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 10:45। রুটি বানা হয়ে গেছে আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরাও এইমাত্র খেয়ে নিলাম। তো এখন একটু আমি মোবাইলে কাজ করব। এদিকে দেখো সবাই শুয়ে পড়েছে।
তো আমি খাওয়া দাওয়া করে বাসনগুলো বাইরে রেখে আসলাম, আর এই যে ঘরটা একটু মুছে নিলাম। আর ছোট মেয়ের কাণ্ড দেখো, ও কিভাবে শুয়েছে দেখো, এই যে পুতুলকে সঙ্গে করে নিয়ে শুয়ে পড়েছে, ওর ভাইয়ের দেওয়া পুতুলটা। পুতুলটাকেও ক্যাথা উড়িয়ে দিয়েছে, ক্যাথা দিয়ে দিয়েছে। ঠান্ডা লাগছে, ওরও ঠান্ডা লাগছে, আর পুতুলকেও ঠান্ডা লাগছে। কিরে, মশা কামড় দিছে? হুম, মশা কামড় দিছে? চুলকাচ্ছিস? কই গেল তোর পুতুল? ঘুমের মধ্যে কিন্তু এরকম করে ও, মাঝে মাঝে কি করে জানো, ঘুমের মধ্যে না বিছানার মধ্যে উঠে পড়ে, উঠে বসে একা একা কি যেন বলতে থাকে। পুতুলটাকে এইখানে সাজিয়ে রেখেছিল। এবার ঠিক আছে। বলতেছিল মা পুতুলটাকে কোথায় রাখি, তো আমি বললাম তাহলে ওইখানেই রাখো। এইখানে প্রথমে রাখতে চাইছিল, এইখানে পড়ে যাওয়ার ইসে আছে, আর ওইখানে পড়বে না। আর বড় মেয়ের শরীর এখনো ভালো হয়নি, ওর জ্বর এখনো আছে। জ্বর জ্বর আসছে। আর জ্বর আর কি, পেট ব্যথা করছিল কাল সকালবেলায়, পেট ব্যথা করছিল, তো এখন পেট ব্যথা নেই, এখন জ্বর আসছে। জ্বর বমি হচ্ছে আর কি। তো এখন মানে আবহাওয়াটা কিরকম হয়েছে, মানে যাদের বাড়িতে জ্বর আসছে তো একদম আস্তে আস্তে একজনের পর একজন, একজনের পর একজন, মানে জ্বর, মানে পুরো পরিবারের সবাইকে ধরে। তো বড় মেয়ের জ্বর আসছে, হিয়ের বাবার জ্বর আসছে। তো ভগবানের কাছে প্রার্থনা করি আর যেন কারো জ্বর না আসে। তো ওরা তো ওষুধ খাচ্ছে। আর জ্বরের পর কিন্তু শরীরটা একদম দুর্বল হয়ে যায়। বাবা মা ওদের জ্বর হয়েছিল, তো জ্বরের পর নাকি শরীরটা এতটা দুর্বল হয়ে যায়, মনে হচ্ছে যে, মনে হয় যে মানে সত্যি কতদিনের যেন, কতদিন ধরে যেন মানে অসুখে ভুগছে আর কি। মানে দেখেই বোঝা যায় যে শরীরটা কতটা ইসে হয়েছে, ঘাটতি হচ্ছে। তো খারাপ লাগে আর কি, সাবধানে থাকতে হবে। তোমরা সবাই সাবধানে থেকো। তো বড় মেয়েকে আমি অনেকবার বলেছিলাম যে টিউশন থেকে এসে এভাবে স্নান করিস না, ঠান্ডা লেগে যাবে। ও একদম টিউশন থেকে এসেই বইয়ের ব্যাগ বারান্দার মধ্যে রেখেই একদম কলে পাড়ে চলে যায়, গিয়ে স্নান করতে থাকে। তো ওকে অনেকবার বারণ করেছিলাম, তবু ও ভেবে বলছে যে না আমার কিছু হবে না। দেখো এখন যে জ্বরের মধ্যে পড়ে গেছে। তো ওষুধ খাচ্ছে, যখন ওষুধ খায় মানে একটু কমে আবার জ্বর আসে। এভাবে কিন্তু ওই যে গরম থেকে এসেই সাথে সাথে স্নান করতে নেই, একটু রেস্ট নিয়ে স্নান করতে হয়। তো আমিও কাজ করেছি আর স্নান করি বারবার, সারাক্ষণ ভিজে থাকা শরীর। তো ভয় লাগছিল যে আমারও জ্বর আসবে নাকি। তো ভগবানের কৃপায় তো আমার জ্বর আসেনি, কিন্তু এই যে বাচ্চাদের আর ওর বাবার জ্বর আসছে। তো নিজের কিছু হোক তবু কিন্তু অতটা মানে খারাপ লাগে না। আর অন্য কারো কিছু হয়ে গেলে বেশি চিন্তা হয়, বেশি টেনশন হয়। তো তোমরা সবাই সাবধানে থেকো। এখন কিন্তু আবহাওয়াটা অন্যরকম চলছে। তো তোমরা তো আমাকে বলো সাবধানে থাকতে, তো আমরা সাবধানে থাকবো। তো তোমরাও সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো বন্ধুরা, আজকের জন্য আমি ব্লগটাকে আর বড় না করে এখানেই শেষ করছি। ফিরে এসেছি কালকে আবার নতুন ব্লগে। শুভরাত্রি সবাইকে, টাটা। ভাবছিলাম কালকে রাত্রিবেলায় ভিডিওটা শেষ করে দেবো, কিন্তু দেখো আজকে আবার চলে আসলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে। তো আমি ভাবছিলাম এই সম্বন্ধে কোনো কিছু কথা আর আমি ইউটিউবে শেয়ার করব না। তো যদি আজকে আমি শেয়ার না করি তাহলে যারা এই মিথ্যা কথাগুলো বলছে তাদেরটাই সত্য প্রমাণ হবে। আর আমরা মিথ্যা প্রমাণ হব, মানে খারাপ আর কি, আমরা খারাপ, আমার মেয়েরা খারাপ, আমি খারাপ, এটা প্রমাণ হবে। তো ভাবলাম যে না, কথাটা জানানো প্রয়োজন যে আমার মেয়ের নামে এভাবে মিথ্যা বদনাম ছড়ানো হচ্ছে। তো দিদিভাই কমেন্ট করে বলেছিলে না কলকাতা থেকে, যে তোমার মেয়েদের কারো কুনজরে পড়েছে। তো সেটাই হয়তো। আসলে না, আমরা মেয়েরা আর কি, আমাদের মেয়েরা এতটা দুর্বল, মানে মেয়ে মানেই এত দুর্বল যে তাদের নামে কোনো আহ, একটা কথা ছড়াতে পারলেই হলো, তাহলে ওদের কলঙ্ক উঠে যাবে, বদনাম হয়ে যাবে, ওদের ক্ষতি হয়ে যাবে, এটাই আর কি ভাবে। ইউটিউবে এসে কমেন্ট করেছে
অনেকেই দেখুক, সেই কমেন্টটা দেখুক আর তাদেরকে খারাপ ভাবুক, তাদেরকে ভুল বুঝুক, এটা চায়। যে কমেন্টটা করেছে সে এটাই চায় যে ওই কমেন্টটা সবাই দেখুক আর দেখে সবাই ভুল বুঝতে শুরু করুক আর কি, উল্টাপাল্টা সবাই কমেন্ট করুক, এটাই চায়। মানে বদনাম লটানোর জন্য এরকম কমেন্ট করছে, সেটা আমি একদম ভালোভাবে বুঝতে পারছি। কারণ আমি সেদিন ভিডিওতে বলেছিলাম আমার মেজো মেয়ে কার সাথে প্রেম করে তুমি যে বলেছো, তো এসে আমাকে ইনস্টাগ্রামে নাহলে ফেসবুকে এসে আমাকে বলো কার সাথে প্রেম করে আর তোমার বাড়ি কোথায়, তুমি কে। কিন্তু সেটা করেনি, ইনস্টাগ্রামে আসেনি। ইনস্টাগ্রামে এসে তো আমাকে বলতে পারতো যদি কথাটা সত্যি হতো। এরপর আমি যখন ভিডিওটা পাবলিক করেছিলাম এরপর আবার এসে বলেছিল হ্যাঁ যা মেজো প্রেম করে। তো ইনস্টাগ্রামে কেন আসছো না? ইনস্টাগ্রামে তো তুমি আসো, কিন্তু বলছো না কেন আমাকে এসে? যেদিন আমি ভিডিওটা পাবলিক করি তারপরের দিন মানে কি সেদিন থেকেই ইনস্টাগ্রামে কয়েকটা আবার মেসেজ আসে, 3টা আইডি দিয়ে মেসেজ আসছে। মানে যেই দেখে ইনস্টাগ্রাম অনলাইনে আছে, মানে ইনস্টাগ্রামে আমি আসছি, বুঝতে তো পারে না যে কে আসছে, ভাবছে যে মেয়েরা আসছে মনে হয়। কিন্তু ওরা এটা জানে না আমার মেয়েরা ইনস্টাগ্রামে বা ফেসবুকে মানে আমি ছাড়া ওরা একাই থাকে না। ওরা ইনস্টাগ্রামে যতক্ষণ আছে, ফেসবুকে যতক্ষণ আছে, আমিও ততক্ষণ থাকি, কারণ মোবাইলটা আমার হাতে সবসময় থাকে। শুধু ওদেরকে আমি মোবাইলটা তখনই দেই যখন আমার প্রয়োজন হয়, যেটা আমি বুঝতে পারি না তখন তাকে মোবাইলটা দেওয়া হয় যে মা গো এটা দেখো তো কি হয়েছে, ওরা সেটা দেখে। আর রিলস বানানোর জন্য, শর্ট ভিডিও বানানোর জন্য ওদের কাছে মোবাইলটা আমি কিছুক্ষণের জন্য আমি নিজেই দেই, নিজের থেকেই দেই। ওরা রিলস বানায়, আমিই পাশে থাকি, কখনো বা না থাকি, একটু মানে একটু দূরে থাকি, কিন্তু আমি দেই যে ওইখান থেকে গিয়ে রিলসটা বানিয়ে নিয়ে আসো। কিন্তু মোবাইলটা এনি টাইম আমার সাথে থাকে, কারণ আমি ব্লগ করি, সারা দিন কি করছি না করছি সবটাই একটু একটু করে শেয়ার করছি। আর যখন বা শেয়ার না করি তখন আমি মোবাইলে এডিটিং করি, রিপ্লাই দেই, অনেক কিছু আমি মোবাইলে সবসময় আমি ব্যস্তই থাকি, মোবাইলটা সারাক্ষণ আমার কাছে থাকে। এটা ওরা বুঝতে পারে না, ব্লগে তো বলাই হয় আমি সবসময় ব্যস্ত থাকি আর মোবাইলটা নিয়েই ব্যস্ত থাকি, আমার কাজই হয়েছে মোবাইলটাতে। তো মোবাইলটা আমার হাতেই সবসময় থাকে, এটা বুঝতে পারে না। ওরা ভাবে কি রিলস বানায়, রিলসে দেখে যে মেয়েরা রিলস বানায়, তো ভাবে কি সব মেয়েদের কাছে মনে হয় মোবাইলটা থাকে, তো সেই জন্য ইনস্টাগ্রামে এসে ওদেরকে ডিস্টার্ব করা শুরু করে। তো এর আগেও ভিডিও 2টা 3টা আইডি থেকে কমেন্ট আসছিল, ওই কমেন্টের মধ্যে হাই, হ্যালো, ওই এরকম শুধু লেখে। তো যখন আমি বলি যে কে, তখন তাদের পরিচয় দেয়। আর আমি বাংলা দিয়ে লিখতাম বলে বলে কি তুমি কি ইংলিশ পারো না, তুমি কি ইংলিশ জানো না, লিখতে পারো না? তো আমি বলেছিলাম, আমি এমনিতেই বলেছিলাম যে আমি ইংলিশ পারি, কিন্তু ইংলিশ আমি লেখা পছন্দ করি না, আমি বাংলা লিখতেই ভালোবাসি, এরকম করেও আমি বলেছিলাম। মোবাইলটা যে আমার হাতে ছিল সেটা বুঝতে পারিনি, আমি রিপ্লাই না SMS করছিলাম, বুঝতে পারিনি। তারপরে আমি সে কথাটা কাউকে জানাইনি, আমার বড় মেয়ে এসে দেখে ফেললো। আমার বড় মেয়ে বলছে যে মা কে? আমি বলছি এরকম এরকম একটা মেয়ের আইডি ছিল, মেয়েটার নাম ছিল রিম্পা। তো আমি বলেছিলাম কে তুমি? তো বলছিল আইডিতে কি নাম লেখা আছে? তো আমি বলছিলাম রিম্পা। বলছে হ্যাঁ আমি রিম্পা। তো একটা মেয়ের আইডি দিয়ে দেখো এভাবে আইডি খুলে এভাবে মানে মানুষের সাথে প্রেম করার ইস্যু করে, মানুষকে বিরক্ত করার আর কি, মানুষকে ডিস্টার্ব করার চেষ্টা করে, পটানোর চেষ্টা করে। তো একটা সুন্দর মেয়ে ছিল, শাড়ি পরা না জামা পরাই ছিল মনে হয়। তো আমি ভাবছিলাম যে মেয়ের আইডি। তো ভাবলাম যে একটা মেয়ে আর একটা মেয়েকে কেন এত বারবার হাই মানে এত ডিস্টার্ব করবে। আমি কমেন্ট করলাম যে এখন SMS করবি না, এখানে SMS করবি না, এখানে মোবাইলটা সবসময় ব্যস্ত থাকে, আর আমি এখন পড়াশোনা করব, আমি এইভাবে বলছিলাম। বলছে কি তোমার এক্সাম আছে? আমি বলছিলাম হ্যাঁ এক্সাম আছে। তো এরপরেও হাই মানে অনেক কিছু লেখে। তো আমি বললাম যে একটা মেয়ে হয়ে একটা মেয়েকে কেন এরকম করে ডিস্টার্ব করবে, এটা তো মেয়ে না। তো বড় মামি বলছিল যাও দাও ইসে করে দেই, ব্লক করে দেই। তারপরে বড় মেয়ে কিন্তু নাম্বারটা ব্লক করে দিয়েছিল। তো
ব্লগ করার পরে এই যে আবার ইউটিউবে এসে এভাবে কমেন্ট করেছে। তো সবটাই আমি এখন ক্লিয়ারভাবে বুঝতে পারছি। এটা ওইখানে ওরা মেসেজ করেছে, ওইখানে পাত্তা পায়নি বলে ইউটিউবে এসে ওরা জ্বালাতন শুরু করে দিয়েছে। ভাবছে যে ইউটিউবে এসে এভাবে কমেন্ট করি, সবাই দেখুক, বদনাম উঠে যাক, এটাই চাইছে। একটা মেয়ের নামে এভাবে বদনাম করে কি সুখ পাবে, কি শান্তি পাবে? তো তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা দয়া করে এভাবে কাউকে ডিস্টার্ব করো না। আর আমার মনে হয় ছোট ছোট বাচ্চাদেরই কাজ। তো যদি আমার সন্তানের মতো তোমরা হয়ে থাকো, আমার সন্তানের বয়সী যদি হয়ে থাকো, তো তোমাদেরকে অনুরোধ করছি, তোমাদের এখন প্রেম করার সময় না। প্রেম করার সময় অনেক পাবে। এখন পড়াশোনা করো, মন দিয়ে কাজ করো, নিজে পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। বাবা মার খেয়ে এভাবে মোবাইল চালিয়ে প্রেম করার এখন সময় না। নিজে ইনকাম করতে পারবে, নিজে পায়ে দাঁড়াবে, তখন না হয় প্রেম করো। আর এখন এই সমস্ত ধান্দা বাদ দিয়ে তুমি এখন পড়াশোনা করো। আর আমার মেয়েদের এখনো সেরকম বয়স হয়নি, এখনো ওরা অনেক ছোট আছে, মাত্র ক্লাস 7-এ পড়ে। এখন অনেক পড়তে হবে। যেভাবেই যতটুকুই পারে না কেন, যতটুকুই পারি না কেন, আমি অনেক চেষ্টা করছি তাদেরকে পড়াশোনা শেখানোর জন্য। তাদের নিজে পায়ে দাঁড়াতে হবে। আমি চাই তারা যেন অন্যের উপর নির্ভর না করে, যারা তারা নিজের উপর নির্ভর করতে পারে, নিজে যেন কিছু করতে পারে। সবাই চাকরি করতে পারে না, কিন্তু আমি যে চাকরির আশায় যে পড়াশোনা সবাই শেখায় সেটা কিন্তু না। পড়াশোনা শেখার উদ্দেশ্য মানে চোখ থাকতে যেন অন্ধ হতে হয় না। আমি যেমন চোখ থাকতেও অন্ধ, অনেক কিছুই ইংলিশে আমি জানি না, ইংলিশ পারি না। তো যদি পড়াশোনা থাকতো তাহলে আমি এইভাবে ঠকে যেতাম না, হয়তো আমি একটু ভালো পজিশনে থাকতে পারতাম। তো তোমাদের সবাইকে, আমার সন্তানের মতো যারা বয়সে আছো, তোমাদের সবাইকে বলছি এখন মন দিয়ে পড়াশোনা করো। আর হ্যাঁ, একটা কথা বলেছিলে ইনস্টাগ্রামে যে তোমার ইউটিউব চ্যানেল আছে। তো ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো আইডিতে কোনো ফটো নেই, গেমিং চ্যানেল তবুও। তো এই যে গেম খেলে এভাবে জীবনটা বরবাদ করো না। তার থেকে পড়াশোনা করে কাজ করো। কাজ করে যদি তুমি 500 টাকা হাজিরা করতে পারো তবু অনেক। কিন্তু গেম খেলে লাখ লাখ টাকার ধান্দা করো না। গেম খেলা একটা জুয়া খেলা। গেম খেলে অনেকের জীবন হারায়, অনেকেই বাবা মার অনেক ধ্বংস করে। আমি নিজে চোখে দেখেছি, আমাদের এইখানেই অনেক হচ্ছে। গেম খেলে তার বাবা মার অ্যাকাউন্ট থেকে টাকা লুটপাট করে। তো আর দিদি ভাইয়েরা যারা আছো এখানে, দাদা ভাইয়েরা, দিদি ভাইয়েরা, তো তোমরাও তোমাদের সন্তানদেরকে লক্ষ্য করবে যাতে গেম এই সমস্ত খেলায় মেতে না ওঠে। কারণ এরকম করে আমি নিজে মানে নিজে কানে শুনেছি, আমাদের আশেপাশেই আর কি, গেম খেলে অনেক ধ্বংস করেছে, বাবা মার ক্ষতি করেছে। তো আমরা পড়াশোনার বাচ্চাদের আমরা চাই সবসময় আমাদের ছেলেমেয়েরা ভালো শিক্ষা পাক, কিন্তু এভাবে কি শিক্ষা পাচ্ছে? কেউ কেউ এই যে সবার হাতে হাতে এখন মোবাইল, ছোট ছোট বাচ্চাদের হাতেও এখন মোবাইল, গেম খেলে কেউ কেউ মানে অনেক, কেউ কেউ প্রেম করে, কেউ কেউ গেম খেলে, এভাবে জীবনগুলো করে নষ্ট করে দিচ্ছে। আমরা ইউটিউব করি বলে অনেকেই ভাবে যে আমার মেয়েরা মনে হয় সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু না, আমার মেয়েরা সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে না। শুধু ওরা একটু চান্স পেলে একটু মোবাইল দেখার সুযোগ পায়, তাছাড়া আমার মোবাইল আমাকেই সবসময় লাগে। তো তোমরা যদি কেউ ভাবো যে মেয়েরা তো ইনস্টাগ্রামে রিলস বানায়, ফেসবুকে রিলস বানায়, ওদের কাছে মনে হয় মোবাইল থাকে, তো আমরা গিয়ে এসএমএস করি, তাদেরকে পটানোর চেষ্টা করি, তো সেটা কিন্তু একদম ভুল। মোবাইলটা কিন্তু সবসময় আমার কাছে থাকে। তো চলো আর কথা না বাড়িয়ে আমি ভিডিওটাকে এখানে শেষ করছি। আর যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও। আর আমি চাইবো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর মানুষের মতো, ছোটরা মানুষের মতো মানুষ হও। তো বাজে ধান্দায় কেউ জড়িয়ে পড়ো না। চলো, টাটা। আর এখানে আমার কাকু, জেঠু, মাসিমা, কাকিমা, দিদি ভাইয়েরা অনেকেই আছো। তো যদি কোনো ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও।